লন্ডন যাত্রা নিয়ে অনেক কথাই এখানে হচ্ছে। যে আলাপটা সব কিছুকে ছাপিয়ে সামনে এসেছে সেটা হচ্ছে এই বৈঠকটা। এই বৈঠকটাকে অনেকে বলছে ঐতিহাসিক বৈঠক, যে বৈঠক আসলে একটা ঐক্যের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ নতুন করে বিনির্মাণের ক্ষেত্র তৈরি করে দিচ্ছে, সেরকম একটা পথ তৈরি করে দিচ্ছে, এরকমভাবেও অনেকে ব্যাখ্যা করছেন। কিন্তু যাত্রার আগে আমরা জানতাম যে এই বৈঠকটা হচ্ছে মূলত অ্যাওয়ার্ড নেবার জন্য। আসলে এই ধোঁয়াশাকে কাটানো যাবে যে বৈঠকের মূল উদ্দেশ্য কী ছিল? যদিও খুব গুরুত্বপূর্ণ না, এটা বৈঠকটাই গুরুত্বপূর্ণ, তারপরও একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে বৈঠকটা যে ঐতিহাসিক, এই শব্দটা প্রথম উচ্চারণ করেছেন জনাব তারেক রহমান। উনি নিজেই যখন বৈঠকটা শেষ করে যাচ্ছিলেন তখন উনি নিজেই ওনার অভিমত ওনার নেতৃবৃন্দের সামনে বা আমাদের সামনে বলেছেন যে এটা একটা ঐতিহাসিক মিটিং ছিল, এটা আপনারা সবাইকে জানাবেন। এটা একটা জিনিস। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি বলেছেন যে অ্যাওয়ার্ডের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছেন, তারপরও এই বৈঠকটা হয়েছে। একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, বা আপনার নিজেরাও লক্ষ্য করেছেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার আলোচনাটা কিন্তু সবসময় চালু আছে। বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে যখন আমন্ত্রণ জানানো হয়েছে কিংবা রাজনৈতিক দলগুলো নিজেরা যখন আগ্রহ ব্যক্ত করেছে, সেই আলোচনাটা কিন্তু হয়েছে। ঐক্যমত্য কমিশনে হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে হয়েছে, ওনার বাসভবনে হয়েছে। তো এই আলোচনাটা কিন্তু সবসময় জারি ছিল। তো বিএনপিরও শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে এ ধরনের আলোচনায় যোগ দিয়েছেন। তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা, তারা আলোচনায় যোগ দিয়েছেন। সো যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলটাকে নেতৃত্ব দিয়েছেন, তার সাথে যদি আলোচনার একটা সুযোগ তৈরি হয়, তাহলে সেই আলোচনাটা না হওয়ার তো কোনো কারণ নেই। কারণ এটা একটা পলিটিক্যাল প্রসেস, এটা কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসটা কিন্তু সামনেও চলবে। এটা এমন না যে, তাহলে কি আমরা এটাই ধরে নিতে পারি কিনা যে এই বৈঠকটা প্রায়োরিটিতে নাম্বার ওয়ান ছিল? তেমনটা বললে সমস্যা কোথায়? না, প্রায়োরিটি তো অনেক ধরনের প্রায়োরিটি থাকে আমাদের কাছে। রাজনৈতিক প্রায়োরিটি যদি আপনি বলেন, হ্যাঁ অবশ্যই রাজনৈতিক প্রায়োরিটিতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রায়োরিটিগুলোর মধ্যে একটা। আবার যদি আপনি বলেন যে এই সফরের কথা বলে আপনি যদি মনে করেন যে ইকোনমিক প্রায়োরিটি, সেক্ষেত্রে আমাদের যে অ্যাসেট রিকভারি, সেটা আমাদের একটা প্রায়োরিটি ছিল। সেই অ্যাসেট রিকভারির জন্য কি প্রধান উপদেষ্টা যাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল? না, প্রধান উপদেষ্টা যাওয়া গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু ওনার যে ব্যক্তিগত ভাবমূর্তি, আমরা মনে করি যে ওনার যে আন্তর্জাতিক যোগাযোগ, এগুলোকে যদি কাজে লাগিয়েও যদি দেশের স্বার্থে কোনো সাফল্য আনা যায়, তাহলে অসুবিধাটা কি? সেজন্য কি ওনার শারীরিক উপস্থিতি সবসময় প্রয়োজন? শারীরিক উপস্থিতি, উনি যেহেতু যাচ্ছেনই, উনি যেহেতু অ্যাওয়ার্ডটা নেবেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন, এবং যেহেতু উনি যাচ্ছেনই, তাহলে আমরা এই সুযোগটা কেন নেব না? মানে এই অ্যাওয়ার্ডটা এত গুরুত্ব, এই অ্যাওয়ার্ডের জন্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ড নেবার জন্যই তিনি গেছেন। এই বিষয়টা খুব আনন্দ দেয়নি আমাকে যখন আমি দেখেছি প্রধান উপদেষ্টা যেভাবে অ্যাওয়ার্ডটা তাকে দেওয়া হয়েছে। এই দৃশ্যটা আমার কাছে ভালো লাগেনি। আর এই হারমোনি অ্যাওয়ার্ডে এমন কাউকে কিন্তু দেয়া হয় না। যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকেই তরুণ, মাত্র ভালো করছেন এমন অনেককে দেওয়া হয়েছে। তো সেই জন্যই আমি জানতে চাইছি যে এত গুরুত্ব এই অ্যাওয়ার্ডকে কেন দেওয়া হলো? না, যে অ্যাওয়ার্ডটা নিতেই তিনি যাচ্ছেন। অ্যাওয়ার্ডটা তো চালুই হয়েছে 2024 সালে। সো আপনার, এবং এই অ্যাওয়ার্ডটা এর আগে পেয়েছেন বান কি মুন, পেয়েছেন, মানে বেশি দিন আগের কথা না। তো অ্যাওয়ার্ডটা সামনে যত দিন যাবে তখন হয়তো আমরা বুঝতে পারবো যে অ্যাওয়ার্ডটা কারা পাচ্ছেন। যেহেতু অ্যাওয়ার্ডে ওনার যে লাইফ লং ভিশন এবং ওনার যে কার্যক্রম, সেটার সাথে অ্যাওয়ার্ডের স্পিরিটটা মিলেছে, উনি গিয়েছেন, সেটা একান্ত ওনার সিদ্ধান্ত। ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, উনি নিয়েছেন। কিন্তু অ্যাওয়ার্ডটা আমাদেরকে আরও কিছু কাজের উপলক্ষ তৈরি করে দিয়েছে, যেই কাজগুলো ইকুয়ালি জরুরি। শুধু অ্যাওয়ার্ড নেওয়ার জন্য হলে হয়তো উনি নাও যেতে পারতেন, কিন্তু যেহেতু আমাদের আরও কিছু কাজের উপলক্ষ তৈরি করে দিয়েছে, এবং আমরা মনে করেছি যে মাননীয় প্রধান উপস্থিতি সেই কাজগুলোকে আরও একটু বেগবান করবে, তো আমরা এই সুযোগটা নিতে চেয়েছি, এবং সেই সুযোগটা আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি, এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে যে সফল হয়েছে সেটা আপনিও নিশ্চয়ই স্বীকার করবেন। আচ্ছা, এবার একটু আমি জানতে চাই যে আপনি জানেন যে এবার আপনাদের যাত্রার যে ব্যয় এবং হোটেলে থাকার যে ব্যয়, সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হচ্ছে। আপনি কি আমাকে জানাবেন যে এই অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য ফাউন্ডেশন থেকে কি আসলে কোনো ব্যয় বহন করা হয়েছে? অনেক সময় অ্যাওয়ার্ড দেওয়া হলে অ্যাওয়ার্ড যাকে দেওয়া হয় তার অনেক টিকিট, থাকার ব্যবস্থা ফাউন্ডেশনগুলো করে, এরকম আমি ঠিক আপনাকে নিশ্চিত হয়ে বলতে পারবো না ব্যয়টা কোত্থেকে কীভাবে নির্বাহ করা হচ্ছে, কিন্তু যেহেতু আমাদের নিজস্ব রাষ্ট্রীয় কিছু কার্যক্রম সেখানে ছিল, আমি মনে করি যে সেটা যদি আমাদের রাষ্ট্র যদি এই
ব্যয়ভারটা বহন করে, সেটা আংশিক বা পরিপূর্ণ, তাতে রাষ্ট্রের খুব একটা ক্ষতি হয়নি। কারণ আপনি জানেন যে এই যে আলোচনাটা হলো আমাদের দেশের বিএনপি চেয়ারপারসনের সাথেও যে আলোচনাটা হলো, এই মিটিংয়ের যে সুদূর প্রসারী গুরুত্ব, এটা আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল। এই মিটিংয়ের ফলে দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা আসে, তাহলে দেশে শান্তি আসবে, দেশ গণতন্ত্রের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে, বিনিয়োগও আসবে, বিনিয়োগের প্রবাহ বাড়বে, অর্থনৈতিক যে আমাদের যে কর্মকাণ্ড দেশের সেগুলো বাড়বে। রাজনৈতিক স্থিতিশীলতার এই মেসেজটা ইন্টারন্যাশনালি যাওয়া, যারা ডোনার্স এবং যারা কিনা আপনার এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যারা ইনভেস্টমেন্টে আগ্রহী, তাদের কাছে বার্তাটা যাওয়া খুব গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে নিশ্চয়ই। এবার আমি একটু আসি এই আপনার এই বৈঠকটা নিয়ে। আপনি সেই বৈঠকে ছিলেন, আমরা দেখলাম কিছু ইনফরমেশন আমরা দেখেছি যেখানে আবহাওয়া নিয়ে কথা হচ্ছিল, হাঁটা নিয়ে কথা হচ্ছিল, এর বাকিটা আমরা পত্রিকার মারফত জেনেছি। 40 মিনিটের দুজনের একদম একটি বৈঠক হয়েছে যেখানে শুধু দুজনই ছিলেন। আপনি কিছু ইনফরমেশন শেয়ার করবেন কিনা? সেখানে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমনটিও বলা হয়েছে যে আপনি এবং বেগম জিয়া অর্থাৎ বিএনপি চেয়ারপারসন দুজনেই পরামর্শ নিয়ে তিনি আপনাদের পরামর্শ নিয়ে আমি দেশ চালাবো, এরকম একটি কথা আমরা দেখেছি। দেখুন, যেটুকু আপনাদের সাথে শেয়ার করার সুযোগ ছিল বা সুযোগ আছে, সেটা কিন্তু পুরোটাই আমরা শেয়ার করেছি। কারণ এই মিটিংটা নিয়ে আমাদের দিক থেকে বা কিংবা বিএনপির দিক থেকেও কিন্তু কখনোই হাইড অ্যান্ড সিক করা হয়নি। আমরা সবসময় এটা জানিয়েছি যে এরকম একটা মিটিংয়ের সম্ভাবনা আছে, বা বিএনপির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে এরকম একটা মিটিংয়ের সম্ভাবনা আছে। সো এইখানে কোনো ধরনের লুকোচাপা ছিল না। শুরুতে আপনারা যেটুকু দেখেছেন, আমিও এটুকুই দেখেছি আসলে, কারণ আমি তো ভিতরে ছিলাম না, আমার সেই অনুমতিটা ছিল না। সৌজন্যমূলক কথাবার্তা ওনারা বলেছেন। রাজনীতিতে সৌজন্যের গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ আমাদের যে এই পলিটিক্যাল কালচার থেকে পারস্পরিক যে শ্রদ্ধা, এগুলোও কিন্তু হারিয়ে গিয়েছিল। আমরা আস্তে আস্তে আমরা চেষ্টা করছি যে সেই সৌজন্যমূলক সম্পর্কটাও যদি রাজনীতিতে ফিরে আসে, রাজনীতিবিদরা যদি কথা বলার জায়গায় যান। আরেকটি ইনফরমেশন জানতে চাই, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একরকম একটা আভাস আমরা দেখি যে যখন যদি রাষ্ট্র পরিচালনায় বিএনপি যায়, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাশে চাইবে। ওনার অনুভূতি কি? আপনারা কি এটা জানেন কিনা? উনি কি, আমরা কি দেখছি কিনা ওনাকে ইলেক্টেড গভর্নমেন্টের সাথে যদি বিএনপি যায়? প্রথমত এইগুলো আমাদের প্রায়োরিটির মধ্যে নাই। রাষ্ট্র পরিচালনায় কে যাবে কি যাবে না, এটা একান্তই বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত।